সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন নতুন দেশ গড়ি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন তিনজন অতিথি। আমার ডানে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা নাঈম। উনি দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি এবং চট্টগ্রাম ব্যুরো প্রধান, পাশাপাশি চট্টগ্রাম প্রেস ক্লাবের পরিচালনা কমিটির অর্থ বিষয়ক সদস্য। এরপরে উনি আবার সাংবাদিকদের অধিকার আন্দোলনের সংগঠন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হাউজিং সোসাইটির চেয়ারম্যান। ওনার পাশে আছেন জনাব ডাক্তার এটিএম রেজাউল করিম। তিনি চট্টগ্রাম প্রাইভেট হসপিটাল এবং ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, পাশাপাশি উনি চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান পার্ক ভিউর ম্যানেজিং ডিরেক্টর। এরপর বামে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উত্তর জেলার সাবেক সভাপতি এবং জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল আমিন। আমরা প্রথমে যাচ্ছি চট্টগ্রামের স্বনামধন্য একজন সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা নাঈম ভাইয়ের কাছে। নাঈম ভাই, জুলাই অভ্যুত্থানে আমরা একটা রক্তপিচ্ছিল বিপ্লবের মধ্য দিয়ে একটা পরিবর্তনের স্বপ্ন দেখেছি। আপনার সাংবাদিকতার 4 দশকের অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতার আলোকে আমাদের যে প্রত্যাশা ছিল বিপ্লব কেন্দ্রিক, আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, আর কি করলে পরে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো বলে আপনি মনে করেন? যে বিষয়টা আপনি উপস্থাপন করেছেন এবং জানতে চেয়েছেন সেটা হচ্ছে, আমরা 71 সালের একটা মুক্তিযুদ্ধের পরে একটা নতুন রাষ্ট্র কাঠামো হবে, রাষ্ট্র ব্যবস্থা হবে, এটা তখনকার যারা বড় ছিলেন ওনাদের কাছ থেকে শুনেছি যে অভাব থাকবে না, দুর্নীতি থাকবে না, কিন্তু আমরা এখানে ফেল করেছি, ব্যর্থ হয়েছি। তারপরে সে 75-এর একটা রাজনৈতিক পট পরিবর্তনের পর একটা নতুন ধারা তৈরি করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু উনি বেশি দিন স্থায়ী হতে পারে নাই বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক চক্রান্তের কারণে। পরে এসে এরশাদ বিরোধী আন্দোলনে আমরা তখন নিজেরাই রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এরশাদ পতনের পরে তখন আরেকটা নতুন রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা বা অন্যান্য কাঠামোগত যে এই সরকারি ব্যবস্থাপনার মধ্যে যে নতুনত্বর যে পরিবর্তনের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেখানেও আমরা ফেল করেছি। এখন সর্বশেষ জুলাই বিপ্লব বা 5 আগস্টের পরে ব্যাপক ছাত্র আন্দোলনের পরে যে পরিবর্তনটা এসেছে, এই পরিবর্তনের পর যদি আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সরকার ব্যবস্থা, আমাদের প্রশাসনিক ব্যবস্থা এবং ওভারঅল বিষয়টা যদি আমরা শুদ্ধ হতে না পারি, আমাদের শুদ্ধ হওয়ার জায়গা এবং শুদ্ধ হওয়ার সুযোগ আর হবে না। কারণ আমার বিশ্বাস যে 16 বছরের ফ্যাসিবাদী আন্দোলনে যুক্ত যে সমস্ত রাজনৈতিক দল ছিল, তারা যদি ঐক্যবদ্ধভাবে একটি রাষ্ট্র ব্যবস্থা গঠনের জন্য ঐক্যবদ্ধ না থাকে এবং একই সুরে কথা না বলে, তাহলে আমরা আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছতে পারবো না। এখানে শুধু যে আমি রাজনৈতিক দলগুলোর কথা বলবো তা না, এখানে বিভিন্ন শ্রেণী পেশার যে সংগঠনগুলো আছে, আমরা যারা নাগরিকরা আছি, আমাদেরও দায়বদ্ধতা আছে একটা রাষ্ট্রকে কীভাবে সুন্দর পর্যায়ে একটা নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তোলার, রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে শুধু রাজনৈতিক নেতৃত্ব বা সরকারের প্রশাসনে যারা আছেন উনারা দায়ী না। এখানে আমরা যারা নাগরিক, আমরা যারা বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে যুক্ত, বিভিন্ন পেশাজীবী সংগঠন যারা আছে, ওনাদের একটা ভূমিকা আছে কীভাবে রাষ্ট্রটাকে সুন্দরভাবে আমরা আগামী প্রজন্মের জন্য আমরা দিয়ে যেতে পারি। জি জনাব মুস্তফা নাঈম, গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের 4র্থ স্তম্ভ। বিগত দিনে গণমাধ্যমের যে ভূমিকা ছিল, এই ভূমিকা থেকে নতুন স্বপ্ন বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা কী হওয়া উচিত? গণমাধ্যমের ভূমিকার কথা যে কথা আপনি বলেছেন, বিগত 16 বছর কেন, তারও আগেও আমরা দেখেছি সাংবাদিক পেশার মধ্যে একটা শ্রেণী তৈরি হয়ে যায়, সুবিধাবাদী শ্রেণী অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। সেটা আমরা 71 থেকে 75 দেখেছি। আবার 75-এর পরবর্তী সময়ে এই সুযোগটা তেমন একটা হয় নাই, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেই ওই যে তোষামোদিটাকে উনি পছন্দ করতেন না, যার কারণে ওই সাংবাদিকরা যারা ছিল ওনারা এমনিতে কিছু সুবিধা নিয়েছে। সেটা হচ্ছে কিভাবে সাংবাদিকদের অধিকার, যেমন গিয়াস কামাল চৌধুরীর কথা বলতে পারি, নির্মল সেনের কথা বলতে পারি, আমি আপনার এই ধরনের আহমেদ হুমায়ুনের কথা বলতে পারি। ওনারা সাংবাদিকদের অধিকারের জন্য জিয়াউর রহমানের সাথে সম্পৃক্ত হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এসে আমরা যেটা এরশাদ পিরিয়ড দেখলাম, একটা শ্রেণী তৈরি হয়ে গেছে কিভাবে সুবিধা আদায় করা যায় নিজেরা। তার পরবর্তীতে সময়ে গত 16 বছর সাংবাদিকতার যে মানদণ্ডটা, ওটা কিচ্ছু ছিল না, কারণ ওখানে পুরো একটা সুবিধাবাদী শ্রেণী তৈরি হয়েছে।
সরকারকে ফেসিবাদী চরিত্র নিয়ে যাওয়ার জন্য সাংবাদিকরা মূলত দায়ী বলে আমি মনে করি। কারণ সাংবাদিকদের কাজ হচ্ছে, এদেরকে ফোর্থ স্টেট বলা হয়, ওরা হচ্ছে আপনি সরকার কোথায় ভুল করছে, সরকার কোথায় অন্যায় করছে, আপনি ওটা সরকারকে দেখিয়ে দিবেন, সরকার শুদ্ধ হবে। কিন্তু আমরা করি কি, আমরা করেছি কি, আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ একটা শ্রেণীর সাংবাদিক নেতৃত্ব করেছে, উনি বলেছে যে আপনি যা করেছেন হ্যাঁ ঠিক আছে, আপনি যা করেছেন ঠিক আছে, তাহলে উনি মনে হচ্ছে আমি ঠিক আছি। এই জায়গাটাতে সাংবাদিকদের জায়গায় ছিল না। এটা শুধু সাংবাদিক পেশাজীবী সাংবাদিকদের কথা বলছি না, প্রত্যেকটা পেশাজীবী সংগঠনেই আপনি এই বিগত 16 বছরের একটা গ্রুপ তৈরি হয়েছে ওখানে পেশাজীবী সংগঠনের মধ্যে, যারা সরকারকে তোষামত করছে। সরকার ওটা তাকে ফেসিবাদী চরিত্রের দিকে নিয়ে যেতে যেটা সবচেয়ে বেশি ভূমিকাটা পালন করেছে আমি মনে করি আমাদের গণমাধ্যম কর্মীরা। আমি চাই যে সাংবাদিক হবে, রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, আমার থাকতে পারে, আপনার থাকতে পারে, অন্যান্য যারা আছেন ওনাদের রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে। আমার সাংবাদিকতা পেশাটাকে যদি আমি রাজনৈতিক বিশ্বাসের নিচে নিয়ে যাই বা রাজনৈতিক বিশ্বাসটাকে যদি আমি সাংবাদিকতার উপরে নিয়ে যাই, তাহলে তো আমি আর সাংবাদিক থাকলাম না। আমি সাংবাদিক, আমাকে থাকতে হবে, আমার চোখ কান খোলা রেখে সরকারকে সুপরামর্শটা দিতে হবে। নাগরিক সুবিধা কি হচ্ছে, অন্যান্য ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়গুলো সরকারকে জানান দেওয়াই হচ্ছে সাংবাদিকদের কাজ। আমরা ও জায়গাটাতে আমরা বিগত 16 বছর ছিলাম না বলেই আজকে সাংবাদিকদের নানাবিধ প্রশ্ন উঠছে। ধন্যবাদ জনাব মুস্তফা নাঈম ভাই। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা যাব চট্টগ্রামের একজন প্রবীণ চিকিৎসক জনাব ডাক্তার এটিএম রেজাউল করিমের কাছে। তিনি স্বনামধন্য পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর এবং চট্টগ্রাম প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। জনাব ডাক্তার এটিএম রেজাউল করিম সম্পর্কে যে বিষয়টি না বললেই নয়, বিগত কোভিড সিজনে চট্টগ্রামের যেই পার্কভিউ হসপিটাল রয়েছে এখানে প্রচুর রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। বলা যায় চট্টগ্রাম প্রথম প্রাইভেট হসপিটাল যেটি তার ধার উন্মোচন করেছিল কোভিড আক্রান্তদের জন্য। তো সামনে আমরা বর্তমানেও দেখা যাচ্ছে কোভিডের একটা প্রাদুর্ভাব রয়েছে। আমরা আশা করব উনি উনার অতীতে যে ভূমিকা রেখেছিলেন ভবিষ্যতে উনার পরিকল্পনায় চট্টগ্রামবাসীর জন্য পার্কভিউ সবসময় খোলা রাখবেন। তো এ পর্যায়ে জনাব ডাক্তার রেজাউল করিম, আপনার কাছে জানতে চাইব একজন চিকিৎসক হিসেবে আমরা নতুন দেশ গড়ার যে স্বপ্ন দেখছি, বর্তমান সরকার কোন পথে আছে, কিংবা আর স্বাস্থ্য ব্যবস্থায় কি পরিবর্তন আনলে পরে আমাদের সেই লক্ষ্যমাত্রা আমরা পৌঁছতে পারবো। আসলে আমরা একজন পেশাজীবী, আমরা পেশা নিয়ে আমাদের কাজ। আমি একজন চিকিৎসক এবং পেশাজীবী হিসেবে আমরা সমাজে কাজ করি। আমাদের যেটা অভিমত সেটা হচ্ছে যে আমাদের যে 24-এর যে অভ্যুত্থান, যেটা জুলাই এবং আগস্ট বিপ্লব, এটার কিন্তু মূল ইস্যু ছিল একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, যেখানে সকলের সমান অধিকার থাকবে এবং মানুষ বৈষম্যহীন রাষ্ট্রের মাধ্যমে তার অধিকারটা সে নিশ্চিত করবে। স্বাস্থ্য কিন্তু মানুষের একটা মৌলিক অধিকার, এটা আমরা সবাই জানি। স্বাস্থ্য একটা মৌলিক অধিকার। আমাদের যে কয়েকটা অধিকারের মধ্যে চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য, এটা কিন্তু একটা মৌলিক অধিকার, এটা সব মানুষের একটা মৌলিক অধিকার। তো আমরা এই যে আশা করব, আমাদের যে 16টা বছর কিন্তু ফেসিবাদরা দেশে ছিল, সরকারে ছিল, ওরা ওদের মতো করে গেছে। কিন্তু আমাদের যে স্বাস্থ্যের জন্য যেটা দরকার, আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের একটা মানুষের যে মৌলিক চিকিৎসা যে আপনি নিশ্চিত করতে চান, তাহলে গ্রামের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠী কী চিকিৎসা সেবা পাবে এটা আগে আমাদের নিশ্চিত করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠী, আমাদের দেশের গরিব দেশ, অনেক মানুষ গ্রামে বাস করে এবং গ্রাম মধ্যে চিকিৎসাটা যদি গ্রাম পর্যায়ে যদি আমরা যদি চিকিৎসাটা মানুষের দোরগোড়ায় নিতে না পারি, তাহলে কিন্তু শহরে মানুষ দিয়ে আমাদের চিকিৎসা যেটা এটা কিন্তু সমাধান হবে না। তা আমাদের যে দেশে অনেকগুলো কমিউনিটি ক্লিনিক আছে, গ্রাম পর্যায়ে উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, আমাদেরকে প্রথমে এই কমিউনিটি ক্লিনিকগুলোর স্ট্রাকচারটাকে আগে ঠিক করতে হবে। আমরা অনেক জায়গায় দেখি কমিউনিটি ক্লিনিকগুলো আছে, ওখানে কিন্তু একটা এই যে বিল্ডিং আছে, ওখানে বিল্ডিংটা ঠিকমতো নেই, ডাক্তার আছে, ডাক্তার বসার কোনো জায়গা নেই। আমাদের এই যে হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে অনেকগুলো ইকুইপমেন্ট আছে, কিন্তু ইকুইপমেন্ট চালানোর মতো ম্যান পাওয়ার নেই, যার কারণে এই যে একটা অসামঞ্জস্যের জন্য আমাদের এই যে মানুষ মানে ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছে না। এবং হয়তো সরকারও চেষ্টা করতেছি, আমরাও চেষ্টা করতেছি, কিন্তু মানুষের যেটা এই যে চিকিৎসা মানুষ যেটা বেনিফিট পাবে এটা কিন্তু মানুষ আলটিমেট মানুষ পাচ্ছে না, মানুষ স্যাটিসফাইড হচ্ছে না। ওই জিনিসটাকে আমি মনে করি আমাদের অ্যাড্রেস করতে হবে, মানুষকে যাতে স্যাটিসফাইড হওয়া যায়। এবং স্যাটিসফাইড করতে গেলে আমাদেরকে একের মানুষের দোরগোড়ায় ওখান থেকে আসলে চিকিৎসা সেবাটা নিশ্চিত করতে পারলে, তাহলে মানুষের যদি আমাদের গ্রামের
প্রায় 80% মানুষ গ্রামে বাস করে। ওই 80% মানুষ যদি স্যাটিসফাইড থাকে, ওরা যদি চিকিৎসাটা নিশ্চিত হয়, তাহলে কিন্তু শহরের মানুষগুলোও চিকিৎসা নিশ্চিত হবে এবং গ্রামের পর্যায়ে হাসপাতালগুলো যদি আমরা উন্নত করতে পারি, তাহলে আজকে জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে মানুষ এত ভিড় হবে না। যেন আপনি চট্টগ্রাম মেডিকেলে দেখেন, ওখানে অজস্র রুগী, 500-700 বেডের এগেনস্টে প্রায় 2500-3000 রুগী ওখানে থাকে। কারণ গ্রামের মানুষ যদি চিকিৎসা সেবা নিশ্চিত না হওয়ার কারণে ঠিকমতো মানুষ এখানে শহরের দিকে ধাবিত হচ্ছে, যার কারণে এটা ওভারলোডেড। এখানে যতগুলা এই যে স্টাফ আছে, ওই স্টাফদের পক্ষে এতগুলা পেশেন্ট ম্যানেজ করা আসলে চিন্তাই সম্ভব না, যার কারণে মানুষের যেটা আশা আকাঙ্ক্ষা এটা প্রতিফলিত হচ্ছে না। কিন্তু আমাদের জুলাই বিপ্লবের একমাত্র ভরসা ছিল যে আমাদের রাষ্ট্র কাঠামো গঠন হবে, একটা বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা হবে। এই বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করতে গেলে মানুষের চিকিৎসা সেবাটা আমার মনে হয় এটা মানুষের যে চিকিৎসাটা নিশ্চিত করতে হবে, তাহলেই একটা বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ জনাব ডাক্তার রেজাউল করিম। ডাক্তার রেজাউল করিম সাহেব, আমাদের চিকিৎসা ব্যবস্থায় যে অসামঞ্জস্যতা রয়েছে এসব বিষয় নিয়ে কথা বলেছেন। এ পর্যায়ে ওনার কাছে জানতে চাইব, আমাদের পেশেন্টরা যে বিদেশমুখী একটা প্রবণতা রয়েছে সেটা বিগত 10 মাসে অনেক কমেছে, নানা কারণেই কমেছে। কি পদক্ষেপ নিলে পরে আমাদের বিদেশমুখী এই প্রবণতা কমবে? আমাদের দেশের মানুষের একটা বিদেশমুখী একটা স্বভাব আছে, এটা আসলে আমার মনে হয় এটা এখন অনেকটা কমে গেছে, এটা অনেকগুলা কমছে এবং আরও কমাতে হবে। এটার জন্য আমি যেটা মনে করি, প্রথম আছে আসলে আমাদের মাইন্ডসেটটা আমাদের সেটটা নেই। আমরা মাইন্ড স্যাটিসফ্যাকশন করা যাচ্ছে না। আমরা আমাদের দেশের প্রতি, চিকিৎসার প্রতি আমরা এটাকে মানে এখানে যে সব কাজগুলো হচ্ছে এটা কিন্তু এটা মানুষ এটা মানে মাইন্ডে নিতে পারতেছে না। আরেকটা হচ্ছে আমাদের চিকিৎসা আমরা যারা চিকিৎসা আছি, আমরাও রুগীদেরকে সেই রকম আসলে আমাদের রুগীদের প্রতি সহানুভূতি দেখানো এবং রুগীদেরকে আরও বেশি আন্তরিক হওয়া, রুগীদের কথাগুলো শোনা, এই যে রুগীরা আমাদের কাছে আসার পরে আমরা রুগীদের একটু সময় দেওয়া এবং তার ডায়াগনোসিসটা ঠিকমতো প্রপারলি করা, এইগুলো যদি আমরা আরও যত্নবান হই, আমরা যারা চিকিৎসা পেশার সাথে জড়িত আছি ওরা আরও যদি যত্নবান হই রুগী হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে, তাহলে আমাদের নার্সিং পেশা যারা আছে, নার্স যারা আছে, আমাদের টোটাল মানে আমাদের যেটা হেলথ সেক্টরে যারা টোটাল ম্যান পাওয়ার যদি রুগীর প্রতি আরও যদি যত্নবান হয়, তাহলে কিন্তু রুগীরা আমাদের প্রতি আশ্বস্ত হবে এবং আমাদের আশ্বস্ত যদি হয় তাহলে কিন্তু আমাদের রুগীরা বিদেশমুখী হবে না। আপনি দেখেন আমাদের চট্টগ্রামে এখন অনেকগুলো কিন্তু কার্ডিয়াক ইউনিট আছে, অনেকগুলো ক্যাথল্যাব আছে এবং প্রতি মাসে চট্টগ্রামে প্রচুর কিন্তু কার্ডিয়াক কাজ হচ্ছে। আগে রুগীরা অন্যদিকে চলে যেত, ঢাকায় যেত, বিদেশে যেত, এখন আমার মনে হয় এটা ঢাকা বিমুখও হচ্ছে, ঢাকাতেও যাচ্ছে না। এখন রুগীরা অনেক রুগী চিটাঙে কাজ করতেছে এবং অধিকাংশ রুগীরা কিন্তু বিদেশেও যাচ্ছে না, চিটাঙে প্রচুর কাজ হচ্ছে এবং স্পেশালাইজড অনেকগুলো সার্ভিস চিটাঙে হচ্ছে এখন। এবং আমরা আশা করব আরও যদি সাব স্পেশালগুলো আরও ডেভেলপ হয়, তাহলে কিন্তু আরও যদি মডার্ন ইকুইপমেন্টগুলো চিটাঙে আসে, তাহলে কিন্তু আমাদের রুগীরা এই যে আরও বিদেশমুখী হবে না এবং রুগীরা চিটাঙে আমার মনে হয় সেবা নেবে। ধন্যবাদ জনাব এটিএম রেজাউল করিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা একজন সাংবাদিক এবং একজন ডক্টরের কথা শুনেছি। এ পর্যায়ে আমরা যাব একজন রাজনীতিবিদের কাছে। ওনার রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার। ওনার রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে নতুন দেশ গড়ার যে আমরা স্বপ্ন দেখছি, আমাদের এই স্বপ্ন দেখার যে আশার বাণী আমরা ওনাদের কাছে আমরা শুনতে চাইব। এ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় অতিথি জনাব মোহাম্মদ নুরুল আমিন ভাইয়ের কাছে আমরা যাব রাজনৈতিক হালচাল শোনার জন্য। মানুষের নতুন নতুন স্বপ্ন থাকাটা স্বাভাবিক। আমরা ব্রিটিশ শাসনটা দেখেছি, তার শাসন থেকে পাকিস্তানের শাসনটা ভিন্ন রকম। পাকিস্তানের দুঃশাসন থেকে আমরা বাংলাদেশে আসার পরে দীর্ঘ 71 সালে আমরা যে যুদ্ধ যেটা করেছি, আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে আমাদের স্বাধীনতা, আমরা সেইটাও দেখেছি। আমরা অ্যানালগ সিস্টেম থেকে এখন ডিজিটাল সিস্টেমে আমরা পদার্পণ করেছি। ইতিমধ্যে আমরা দীর্ঘ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি একটি নতুন সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্যহীন একটা বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। দীর্ঘ 16 বছর আমরা যারা জাতীয়তাবাদী দল করি তারা নয়, শুধু বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত সকল পেশার শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে দীর্ঘ 16 বছর আন্দোলন করেছে। আন্দোলনের মূল লক্ষ্য ছিল আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আমার আওয়ামী লীগ যেটা ভোটের অধিকার কেড়ে নিয়েছে, সে ভাতের অধিকার, ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করব, মৌলিক অধিকার আমরা প্রতিষ্ঠা করব, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব বাংলাদেশে। তাই আমরা দীর্ঘ 16 বছর আন্দোলনের
চূড়ান্ত পর্যায়ে গত জুলাই 5 বিপ্লব যেটা 5ই আগস্ট আমরা নতুনভাবে স্বাধীন হয়েছি। 71-এর স্বাধীনতা আর এই স্বাধীনতার মধ্যে পার্থক্য খুব বেশি নেই। আমরা পাকিস্তানের বিরুদ্ধে আমরা আন্দোলনের দ্বিজাতীয় যে তত্ত্ব ছিল তার বিরুদ্ধে আমরা আন্দোলন করে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। ঠিক একইভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা সরকার যেভাবে বাংলাদেশের উপর মানুষের উপর পাকিস্তানি থেকেও আরও নির্মমভাবে আমাদের উপর নির্যাতন চালিয়েছে, স্টিমগুলো চালিয়েছে। ভাই বোনের বিয়েতে অংশগ্রহণ করতে পারে নাই, ছেলে বাবার জানাজায় যেতে পারে নাই, বাবা ছেলের মৃতদেহকে দেখতে যেতে পারে নাই। এই একটা বিভীষিকাময় অবস্থায় বাংলাদেশের মানুষ ছিল। যে আমাদের যে স্বপ্ন আমরা চাচ্ছি, আমরা 5ই আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থানের মধ্যে 5ই আগস্ট আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা চাই আমরা এই নতুন বাংলাদেশ গড়ব। অতীত বাদ দিলাম, আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য 31 দফা একটা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি দিয়েছেন। আপনারা যারা সাংবাদিক, আপনারা নিশ্চয়ই পড়েছেন বা পড়লে বুঝতে পারবেন এই 31 দফা যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে দফাওয়ারি, বিভাগওয়ারি, মন্ত্রণালয় ভিত্তিক, জাতিভিত্তিক, শ্রেণীভিত্তিক যে রাষ্ট্র কাঠামো কর্মসূচি দিয়েছেন, এই কর্মসূচি যদি আমরা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি, আমরা অনুধাবন করতে পারি, আন্তরিকভাবে মনে প্রাণে গ্রহণ করি, তাহলে একটি সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। এই 31 দফায় যদি আমরা বাস্তবায়ন করতে যাই, তাহলে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে পারবো, যে বাংলাদেশে থাকবে না হিংসা বিদ্বেষ, সেই ভেদা থাকবে না। আমাদের আবার আমরা যেটা স্বপ্নে দেখেছিলাম 71 সালে আমরা স্বাধীন হলে আমাদের জন্য আর পিচডালা কালোর পাত রক্তাক্ত হবে না, আমাদের দাবি আদায়ের জন্য আর সংগ্রাম করতে হবে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ আমার বিশ্বের মানচিত্রে একটা সুন্দর বাংলাদেশ হবে। এই বাংলাদেশের মানুষ মোটা ভাত খেয়ে মোটা কাপড় পরে সুখে শান্তিতে বাংলাদেশে গর্বের সাথে বিশ্বের মানচিত্রে আমরা প্রতিষ্ঠা লাভ করতে পারবো। কিন্তু সেটা তখনকার সরকার যারা এই স্বপ্ন নিয়ে ক্ষমতায় বসেছিলেন তারা বাস্তবায়ন করতে পারেন নাই, বরং দুঃশাসন মানুষের সামনে নিয়ে আসলেন। সংবাদের স্বাধীনতা বন্ধ করে দিলেন, বহুদলীয় রাজনীতি বন্ধ করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। তাই আমরা বলবো, গত 16 বছরের যে যন্ত্রণা, যে নির্যাতন, এটা বাংলাদেশের মানুষ ভুলার নয়। নতুন বাংলাদেশ যেটা আপনারা আজকে উপস্থাপন করে নতুন বাংলাদেশ সৃষ্টি গড়তে চাই, এই গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলকেই যে স্বপ্ন নিয়ে, যে চিন্তা চেতনা নিয়ে আমরা এই আন্দোলনে শরিক হয়েছি, আমাদের অনেক ভাই আমরা হারিয়েছি, তাদেরকে অনেককে পঙ্গুত্ব অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাদের যারা মারা গেছেন তাদের আত্মা আমাদেরকে ক্ষমা করবে না যদি আমরা সেই চেতনা থেকে আমরা চেতনাকে যদি আমরা ভুলে যাই। এবং যারা আজকে পঙ্গুত্ব বরণ করে যারা আছেন তারাও আমাদেরকে ক্ষমা করবে না যদি তারা বেঁচে থাকে। তো আমি বলবো, আজকে একটি গোষ্ঠী, ছোট্ট একটি গোষ্ঠী বলছিল, যেটা আওয়ামী লীগ বলেছিল যে 71-এ একমাত্র স্বাধীনতার দাবিদার, যুদ্ধের দাবিদার আমরা আওয়ামী লীগ। আজকে একটি অংশ ছোট বলছে যে এই আন্দোলন শুধু আমরাই করেছি, আমরাই এই আন্দোলনের দীর্ঘ আন্দোলন, এই জুলাই 5ই আগস্টের যে আন্দোলনের সেনাপতি আমরা যারা তার কারো তেমন অধিকার তেমন নাই। কেউ মাস্টার, এখন নতুন নতুন মাস্টার মাইন্ড আন্দোলনে আমরা দেখছি, কিন্তু আমরা রাজপথে ছিলাম, যুদ্ধ করেছি আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে, গণতান্ত্রিক যুদ্ধ, যেটা সশস্ত্র যুদ্ধ নয়। আমরা সেই আন্দোলনে আমরা জেল খেটেছি, আমরা মামলা হামলা শিকার হয়েছি। শুধু আমরাই নয়, জাতীয়তাবাদী দল নয়, জামাত ইসলাম সহ যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, সকলকে আজকে নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ এবং সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা চাই দ্রুত বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সুন্দর নির্বাচন দিবে, সেই নির্বাচনে বাংলাদেশের সকল মানুষ ভোট দিতে পারবে এবং বাংলাদেশের মানুষ তাদের মনের মতো সরকার প্রতিষ্ঠা করতে পারবে। যেই সরকার আমাদের দীর্ঘ যে 16 বছরের যে লালিত যে স্বপ্ন, সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারে, এটাই আমার কাম্য। বিগত 16 বছর আন্দোলন আমরা দেখেছি বিএনপি এবং জামাত সহ অন্যান্য ফ্যাসিবাদী শক্তি যারা রয়েছে তাদের নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি। এই যে রাজনৈতিক অস্থিরতা,
দলীয় কোন্দল একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে জুলাইয়ের যে শক্তিগুলো ছিল, শক্তিগুলো এখন দ্বিধা বিভক্ত, বিভিন্ন ফোরামে বিভিন্নভাবে কথা হচ্ছে। আমাদের ঐক্যের যে সুতা ছিল সেটি ছিঁড়ে গেছে মনে হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের উপায়টা কি? জুলাইয়ের যে স্বপ্ন সেটা ছিঁড়ে যায় নাই, ঐক্য থাকবে যদি আমরা আন্তরিক হই। আমি আহ্বান জানাবো বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে, আমাদের মান্যবর নেতৃবৃন্দ এবং সকল রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো, যদি আমরা জুলাইয়ের যে স্বপ্নকে ভুলে যাই, মানুষের যে রক্তাক্ত যে রাজপথ তাকে যদি আমরা ভুলে যাই, তাহলে জনগণ আমাদেরকে ক্ষমা করবে না। আমরা চাই একটা মানবিক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবো। ধন্যবাদ জনাব নুরুল আমিন ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের অনুষ্ঠানে আমরা তিনজন প্রাজ্ঞবিজ্ঞ ব্যক্তি পেয়েছি। একজন রাজনীতিবিদ জনাব নুরুল আমিন, মোহাম্মদ নুরুল আমিন ভাই, এরপরে ডাক্তার মোহাম্মদ এটিএম রেজাউল করিম, এরপরে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মুস্তফা নাইম। আজ এ পর্যন্তই। আমরা উনাদের মুখে নির্দেশনামূলক অনেকগুলো কথা শুনেছি। উনাদের যে অভিজ্ঞতা রয়েছে সেই আলোকে গণমাধ্যম কিভাবে চলা উচিত, আমাদের চিকিৎসা খাতে কী সংস্কার হওয়া উচিত, রাজনীতিবিদদের কী বিহেভিয়ার হওয়া উচিত, ওনারা নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করব আমাদের জাতীয় জীবনে এসব নির্দেশনার আমরা সুফল পাব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন।